ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের আমি করাবো ক্লাস 8 কোষে দেখি 11 শতকরা নিয়ে যে অঙ্কগুলি আছে। দেখো, পরপর তিনটে ভিডিওতে আমি এই একের দাগ থেকে এই 16 দাগ পর্যন্ত অঙ্ক আলোচনা করেছিলাম। আজকের করাবো এই 17 দাগ থেকে। তো তোমরা যদি আগের তিনটি ভিডিও না দেখে থাকো তাহলে নিচে ডেসক্রিপশান বক্স অথবা উপরে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারো। আর ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত খুব মন দিয়ে দেখতে থাকো। 17 দাগে অঙ্কে কী বলা আছে দেখো, আমিনা বিবির বেতন প্রথমে 20% বৃদ্ধি পেয়ে পরে 20% হ্রাস পেল। আমিনা বিবির বেতন শতকরা কত পরিবর্তন হলো হিসাব করে লিখি। দেখো, আমিনা বিবির বেতন এখানে কত টাকা সেটা কিন্তু বলে দেয়নি, তো সেটাই আমরা প্রথমে ধরে নেব যে ধরি আমিনা বিবির বেতন 100 টাকা। তাহলে প্রথমে কি হয়েছে দেখো, 20% আমিনা বিবির বেতনটা 20% বৃদ্ধি পেয়েছে। তাহলে 100 টাকায় 20 টাকা বাড়ছে, তাহলে কত টাকা হবে? 120 টাকা হবে। আবার দেখো বলছে 20% হ্রাস পেল, অর্থাৎ সেই 120 টাকার মধ্যে আবার 20% হ্রাস পাবে, কত হবে সেটাই বের করব। তাহলে মোট দেখো আমিনা বিবির বেতনটা শতকরা কতটা পরিবর্তন হলো সেটাই আমাদের উত্তর চেয়েছে। দেখো, তাহলে প্রথমে আমি ধরে নেব যে আমিনা বিবির বেতন ছিল 100 টাকা। তাহলে লিখে নেব, দেখো যে ধরি আমিনা বিবির বেতন ছিল সমান 100 টাকা। তাহলে আমিনা বিবির বেতন ছিল কত? 100 টাকা, এটা ধরে নিলাম। এবার অঙ্কে প্রথমে বলা আছে দেখো আমিনা বিবির বেতন প্রথমে 20% বৃদ্ধি পেল। এবার ওটা লিখে নেব, দেখো যে প্রথমে বেতন বৃদ্ধি পায় সমান 20%। খুব ভালো করে দেখো, এই 20% কথার অর্থ কী? যে 100 টাকায় 20 টাকা বাড়ছে, মানে বেতন যদি 100 টাকা হয় তাহলে 20% বাড়লে সেই বেতনটা বেড়ে কত হবে? 120 টাকা হবে। তাহলে আমরা এই কথাটা এবার লিখব, দেখো যে অতএব 100 টাকা বেতন বেড়ে হয় বা বৃদ্ধি পেয়ে হয় দেখো 100 টাকা ছিল, এবার 20 টাকা বাড়ছে, তাহলে 100 যোগ 20 সমান 120 টাকা। কি করলাম দেখো, আমিনা বিবির বেতন 100 টাকা ধরে নিলাম। এবার অঙ্কে বলা ছিল প্রথমে বেতন বৃদ্ধি পাচ্ছে 20%। তাহলে যদি বেতন 100 টাকা হয় তাহলে বৃদ্ধি পেয়ে কত হবে? 100 টাকায় 20 টাকা বাড়ছে, তাহলে 100 সঙ্গে 20 যোগ করলে 120 টাকা হবে। এখন দেখো আমিনা বিবির বেতন যখন 20% বৃদ্ধি পেল তখন আমিনা বিবির বেতনটা হলো দেখো 120 টাকা। এরপরে অঙ্কে বলা আছে দেখো 20% হ্রাস পেল, ঠিক আছে। এবার দেখো পরে বেতন হ্রাস পায় 20%। তাহলে 20% কত টাকায় কমে যাচ্ছে দেখো, তাহলে 100 টাকায় 20 টাকা কমছে, ঠিক আছে। পরে বেতন হ্রাস পাচ্ছে 20%। 20% কথার অর্থ কি? 100 টাকায় হ্রাস পাচ্ছে 20 টাকা। তাহলে এটা আমরা লিখে নেব, দেখো যে বেতন 100 টাকায় 100 টাকায় হ্রাস পায় সমান 20 টাকা। আমরা ঐকিক নিয়মে করব, ঠিক আছে। 20% কথার অর্থ কি? যে পরে বেতন হ্রাস পায় 20%, অর্থাৎ 100 টাকায় হ্রাস পাচ্ছে 20 টাকা। 20% মানে কি? 100 টাকায় কমছে 20 টাকা। তাহলে আমাদের বের করতে হবে যে বেতন 1 টাকায় কতটা হবে আর এই 120 টাকায় কতটা হ্রাস পাবে সেটাই আমরা বের করে নেব। দেখো, তাহলে বেতন 1 টাকায় হ্রাস পায়, কী হবে? এই 20-র নিচে 100 চলে আসবে টাকা, আর 120 টাকায় কতটা হ্রাস পাবে সেটাই বের করব। তাহলে 120 টাকায় হ্রাস পায়, তাহলে 20 ইন্টু এই 120টা এখানে চলে আসবে, আর নিচে দেখো 100 ছিল। এবার দেখো এই উপরে একটা শূন্য আর এই নিচে একটা শূন্য কেটে দিলাম, আবার দেখো এই উপরে একটা শূন্য নিচে একটা শূন্য কেটে দিলাম। তাহলে এখানে রয়েছে কি কি আছে দেখো, এখানে 12 আছে আর 2 আছে। তাহলে 12 আর 2 গুণ করলে 12 দুকানে 24 টাকা। তাহলে 100 টাকায় আমিনা বিবির বেতন যখন 20% হ্রাস পেল, অর্থাৎ 100 টাকায় 20 টাকা হ্রাস পাচ্ছে,
তাহলে 120 টাকায় কতটা হ্রাস পাচ্ছে? 24 টাকা হ্রাস পাচ্ছে। তাহলে বেতন পরিবর্তন হলো কতটা, সেটা বের করতে গেলে এই 24 থেকে 20 বিয়োগ করে দেবো। ওকে, তাহলে অতএব বেতন পরিবর্তন হলো তাহলে 120 টাকায় কত কমছে? 24 টাকা কমছে। আর বেতন পরিবর্তন হচ্ছে কত? আগে 20 ছিল, এখন 24 হচ্ছে। তার মানে এই 24 থেকে 20 বিয়োগ করলে সমান এই 4 টাকা। তো আমরা উত্তরটা এইভাবে লিখবো। এবারে আমাদের উত্তর জানতে চেয়েছিল যে আমিনা বিবির বেতন শতকরা কত পরিবর্তন হলো। দেখো, অতএব আমিনা বিবির বেতন শতকরা হ্রাস পেল, তাহলে 4 টাকা। এইটা আমরা যেহেতু শতকরা চাইছে, তাহলে 4%, তাহলে এটাই হবে অ্যান্সার। ওকে, এবার আমরা এই 18 দাগে অঙ্কটা করব। কি আছে দেখো, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15% বৃদ্ধি করা হলো এবং প্রস্থ 15% হ্রাস করা হলো। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পেল হিসাব করি। তো এখানে দেখো অঙ্কের মধ্যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত আর প্রস্থ কত কিন্তু বলা নেই। তো সেটাই কিন্তু আমরা প্রথমে ধরে নেব যে ধরি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 100 একক এবং প্রস্থ 100 একক। ঠিক আছে, এটা প্রথমে ধরে নেব, এইভাবে অঙ্কটা শুরু করব। ঠিক আছে, দেখো তাহলে প্রথমে আমি লিখে নেব। দেখো যে ধরি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান 100 একক এবং প্রস্থ সমান 100 একক। তাহলে দেখো, মনে করো একটা আয়তক্ষেত্র কেমন হয়? ঠিক এরকমই হয় আয়তক্ষেত্র। ওকে, তাহলে দৈর্ঘ্য মানে কোনটা? এইটা, এটাও 100 একক। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আমরা কত ধরেছি? 100 একক। আবার প্রস্থ দেখো 100 একক। ঠিক আছে, তাহলে এটাও 100 হবে আর এটাও 100 হবে। তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থ পেয়ে গেছি। তাহলে আমরা প্রথমে কি করব? দেখো, এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা বের করে নেব। তাহলে দেখো, অতএব আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান, তোমরা নিশ্চয়ই সূত্রটা জানো। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য কত ধরেছি? 100 একক ধরেছি। তাহলে 100 ইন্টু প্রস্থ, দেখো এখানে আমি 100 ধরে নিয়েছি, তাহলে প্রস্থর এখানেও 100 বসিয়ে দেবো। ক্ষেত্রফল কি হয়? বর্গ একক। দেখো, দুটো 100 গুণ করলে আমরা কত পাবো? 10,000 পেয়ে যাব বর্গ একক। তাহলে দেখো, আমরা আয়তক্ষেত্রের যে দৈর্ঘ্য আর প্রস্থ ধরে নিয়েছি, সেই হিসাবে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা কত? 10,000 বর্গ একক। এবারে অঙ্কে বলেছে দেখো, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15% বৃদ্ধি করা হলো। তাহলে 100 দৈর্ঘ্য কত ধরেছি? 100 ধরেছি, আরও 15%। 15% মানে কি? 100 15। তাহলে 100 যদি আমরা ধরে নিই, আরও 15% মানে কি? আয়তক্ষেত্রের দৈর্ঘ্য তাহলে 115 হয়ে যাবে। দেখো, তাহলে আমরা লিখে নেব। দেখো যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15% বৃদ্ধি করা হলে নতুন দৈর্ঘ্য হবে, তাহলে 100 15%, তাহলে আগে ছিল কত? 100 ছিল। ঠিক আছে, আর 15% বৃদ্ধি পাচ্ছে, তাহলে এর সঙ্গে 15 আমরা যোগ করে দেব, তাহলে সমান 115 একক। ওকে, এবার দেখো বলা আছে এবং প্রস্থ 15% হ্রাস করা হলো। দেখো, আবার আমি লিখে নেব যে আয়তক্ষেত্রের প্রস্থ 15% হ্রাস করা হলে নতুন প্রস্থ হবে, দেখো আগে ছিল কত? 100 ছিল। তো 100-র মধ্যে যদি 15 হ্রাস পায়,
15% মানে কি 100-র মধ্যে 15, তাহলে এ কিন্তু হ্রাস পাচ্ছে। দেখো বৃদ্ধি পেলে কি হয়, প্লাস হবে, আর হ্রাস পেলে কি হবে, মাইনাস হবে, অর্থাৎ কমেই যাচ্ছে, বিয়োগ হবে। দেখো তাহলে 100 থেকে আমরা বিয়োগ করব 15, তাহলে 100 থেকে 15 বিয়োগ করলে আমরা কত পাবো, 85 একক। তাহলে দেখো এখানে এবার আমরা আয়তক্ষেত্রের একটা নতুন দৈর্ঘ্য পেলাম, এইটা 115, আবার আয়তক্ষেত্রের নতুন একটা প্রস্থ পেলাম, দেখো কত, 85। তাহলে আমাদের আয়তক্ষেত্রের নতুন ক্ষেত্রফল কত হবে সেটা আমাদের বের করে নিতে হবে। দেখো তাহলে অতএব আয়তক্ষেত্রের নতুন ক্ষেত্রফল সমান, সূত্রটা কি আছে, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দেখো দৈর্ঘ্যটা কত, 115 ইন্টু প্রস্থ কত, 85, তাহলে এটা গুণ করতে হবে। তাহলে 115 আর 85 গুণ করতে হবে। তাহলে 115 আর 85 গুণ করলে হবে আমাদের 9775। যেহেতু এটা ক্ষেত্রফল তাহলে এটা কী হবে, বর্গ একক। তো আমরা দেখো প্রথমে যে আমরা ধরে নিয়েছিলাম আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থ কত ধরে নিয়েছিলাম, দেখো দৈর্ঘ্য ছিল 100 আর প্রস্থ ছিল 100, সেই হিসাবে দেখো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা কত আমরা পেয়েছিলাম 10,000 বর্গ একক। কিন্তু যখন আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15% বৃদ্ধি পেল তখন দেখো নতুন দৈর্ঘ্য কত হলো, 115 একক। আবার আয়তক্ষেত্রের প্রস্থ যখন 15% হ্রাস পেল তখন নতুন প্রস্থ দেখো 85। তাহলে আয়তক্ষেত্রের নতুন ক্ষেত্রফলটা কত পেলাম, 9775। তো এখানে ক্ষেত্রফলটা কতটা বাড়লো বা কমলো সেটা প্রথমে আমরা বের করব। সেটা বের করতে গেলে আমাদের কী করতে হবে, আগের যে ক্ষেত্রফলটা ছিল অর্থাৎ 10,000 বর্গ একক, এই যে ক্ষেত্রফলটা আছে এই ক্ষেত্রফল থেকে এই 9775 বর্গ একক বিয়োগ করলে কতটা কমলো বা বাড়লো, অর্থাৎ কতটা বৃদ্ধি পেলো, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কতটা বৃদ্ধি পেলো বা হ্রাস পেলো সেটা আমরা পেয়ে যাব। তো সেটাই প্রথমে আমাদের বের করে নিতে হবে। এবার দেখো তাহলে লিখে নেব, দেখো যে অতএব আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হ্রাস পেল সমান, তাহলে আগে ছিল কত, 10,000 থেকে বিয়োগ করব 9775 বর্গ একক। এখানে দেখো আমি এখানে হ্রাস পেলেও কেন লিখলাম, কারণ দেখো আগে ক্ষেত্রফল ছিল 10,000 বর্গ একক আর এখন দেখো 10,000 থেকে কমে হয়ে গেছে 9775 বর্গ একক, অর্থাৎ কমে গেছে। তাহলে কতটা কমলো সেটা আমরা বের করতে গেলে এই 10,000 থেকে 9775 বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগটা দেখো আমি এখানে করব যে 10,000 থেকে 9775 কী করতে হবে, বিয়োগ করতে হবে। 5 আছে কত দিয়ে 10, 5, তাহলে এটা 8 হবে, 8 আছে কত দিয়ে 10, 2, এটাও 8 হবে, 8 আছে কত দিয়ে 10, 2, তাহলে এখানে 1 আসলে 10, তাহলে 10 10 মিলে গেলে শূন্য, বাঁদিকে শূন্যর দাম নেই, তাহলে আমরা কত পেলাম, 225। তাহলে 225 বর্গ একক। তাহলে দেখো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হ্রাস পেল কত, 225 বর্গ একক। তো আমাদের জানতে চেয়েছে যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পেল। তো আমাদের এখানে যেহেতু হ্রাস পাচ্ছে তাহলে শতকরা কতটা সেটাই আমাদের বের করতে হবে। দেখো তাহলে অতএব আয়তক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা হ্রাস পেল, দেখো কতটা, দেখো ক্ষেত্রফল কতটা হ্রাস পাচ্ছে, 225, তো সেটা উপরে লিখতে হবে, ঠিক আছে। এবার কতর মধ্যে ছিল 1000, দেখো প্রথমে ক্ষেত্রফল কত ছিল, দেখো প্রথমে ক্ষেত্রফল ছিল দেখো 1000, ঠিক আছে, তারপরে কমে হয়েছে কত, 9775, তাহলে কতটা হ্রাস পেয়েছে সেটা কিন্তু আমরা বের করে রেখেছি 225। তার মানে কি এই 1000-এর মধ্যে 225 কমছে, ওকে। তাহলে 225টা দেখো আমরা উপরে লিখেছি, তাহলে নিচে কত হবে, 10,000 আসবে। কেন বলো তো, কারণ 10,000-এর মধ্যে তো হ্রাস পাচ্ছে 225, শতকরা কত, তাহলে শতকরা কত সেটা বের করতে গেলে এর সঙ্গে আমরা 100 গুণ করে দেবো, যেহেতু শতকরা হ্রাস কত পেয়েছি সেটাই বের করছি আমরা। তাহলে দেখো উপরে এই দুটো শূন্য কেটে দিলাম আর নিচেও আমরা দুটো শূন্য কেটে দিলাম,
ওকে, তাহলে এখানে দেখো 25, 225 নিচে আছে 100, তো আমরা যদি 25 দিয়ে কাটি, দেখো 8 25 200, তাহলে 9 25 হবে 225, আর 4 25 100, তাহলে আমরা কত পাচ্ছি? 9-এর 4 পাচ্ছি। যদি এখানে আমরা ভাগ করে দিই, যেহেতু উপরে বড় আছে, তাহলে দেখো 4 দুখানে 8, তাহলে 9 থেকে 8 বিয়োগ করলে 1, তাহলে এই 1টা এখানে চলে আসবে আর এই 4টা এখানে, তাহলে শতকরা কতটা হ্রাস পাচ্ছে? 2/1-4%। ঠিক আছে, তাহলে এটাই হবে অ্যান্সার। 19-এর দাগে অঙ্কে কি বলা আছে দেখো, একটি হলঘরের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা যথাক্রমে 15 মিটার, 10 মিটার এবং 5 মিটার। তার মানে দেখো দৈর্ঘ্য প্রথমে আছে, তাহলে প্রথমটা হবে দৈর্ঘ্য, আর প্রস্থ হচ্ছে তারপরে আছে, দেখো তাহলে 10 মিটার হবে প্রস্থ, আর উচ্চতা সবশেষে, অর্থাৎ 5 মিটার হবে উচ্চতা। যদি দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতার প্রত্যেকটি 10% বৃদ্ধি করা হয়, তবে 4 দেয়ালের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে হিসাব করে লিখি। তো আমরা অঙ্কটা কিভাবে করব দেখো, যেহেতু এখানে দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা বলা আছে, তাহলে প্রথমে আমরা কি করব, এই 4 দেয়ালের ক্ষেত্রফলটা বের করে নেব। তারপরে দেখো এই দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা প্রত্যেকটি 10% বৃদ্ধি পাচ্ছে, তাহলে 10% করে বাড়লে কত হবে, দৈর্ঘ্য কত, প্রস্থ কত, উচ্চতা কত হবে সেটাই বের করব। তারপরে আবার এই বৃদ্ধি পাওয়ার পরে এই 4 দেয়ালের ক্ষেত্রফলটা কত হবে সেটাই বের করব। দেখো তাহলে তাহলে প্রথমে আমি লিখে নেব, দেখো যে ঘরের দৈর্ঘ্য সমান 15 মিটার, প্রস্থ সমান 10 মিটার এবং উচ্চতা সমান 5 মিটার। এটা অঙ্কে বলা আছে, তো সেটা আমি লিখে নিলাম। দেখো ঘরের দৈর্ঘ্য 5 মিটার, প্রস্থ 10 মিটার এবং উচ্চতা 5 মিটার। তো এখানে আমাদের বের করতে হবে 4 দেয়ালের ক্ষেত্রফলটা বের করে নেব। তাহলে 4 দেয়ালের ক্ষেত্রফল সমান, সূত্রটা কি আছে, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ ইন্টু উচ্চতা। দেখো তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য হচ্ছে 15, শুধু এই মানগুলো বসাবো। দেখো প্রস্থ 10 আর উচ্চতা দেখো 5 মিটার, তাহলে ইন্টু 5, তাহলে 2 ইন্টু দেখো 15 আর 10 যোগ করলে 25 ইন্টু 5, তাহলে 25 দুগুণে দেখো এই দুটো গুণ করলে কত হচ্ছে, 25 দুগুণে 50 আর 5 50 250, তাহলে 250 বর্গ মিটার হয়ে যাবে। কেন বর্গ মিটার হবে দেখো, কারণ যেহেতু আমরা ক্ষেত্রফল বের করছি, আর ক্ষেত্রফল আসলে কী হয়, বর্গ কথাটা আসবে, আর এখানে মিটার একক আছে, ওই জন্য দেখো 250 বর্গ মিটার। তাহলে ঘরের যে দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা বলা আছে, সেই হিসাবে দেখো আমরা 4 দেয়ালের ক্ষেত্রফল কিন্তু 250 বর্গ মিটার বের করে নিয়েছি। এরপরে দেখো অঙ্কে কী বলা আছে, যে যদি দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতার প্রত্যেকটি 10% করে বৃদ্ধি করা হয়, তাহলে ঘরের দৈর্ঘ্য 15 ছিল, তাহলে 10% বৃদ্ধি পেলে দৈর্ঘ্য কত হবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে দৈর্ঘ্য এরকম বের করতে হবে, প্রস্থটাও বের করতে হবে, আবার উচ্চতা বের করতে হবে। দেখো তাহলে অতএব ঘরের দৈর্ঘ্য 10% বৃদ্ধি পেলে হবে, বৃদ্ধি পেলে নতুন দৈর্ঘ্য হবে, খুব ভালো করে দেখো ছিল কত, 15, তাহলে 15 যোগ, আমরা এখানে একটু ডাইরেক্ট করবো, হ্যাঁ, তাহলে 15 ছিল, আবার দেখো 15 ছিল তার 10% বৃদ্ধি পাবে, 100 যদি 10 বাড়ে তাহলে 15 কত বাড়বে, যেটা বাড়বে 15-এর মধ্যে যেটা বাড়বে সেটা 15-এর সঙ্গে যোগ করতে হবে, তো আলাদা আলাদা করতে হয়। এই জন্য আমি একই লাইনে দেখো 15 যোগ আবার 15 এর 10% মানে কত সেটাই বের করব। কারণ 15-র দেখো ঘরের দৈর্ঘ্য কত ছিল, 15 ছিল, তাহলে 15-র মধ্যে 10% বাড়ছে, তো 15-র 10% কত হবে যেটা বেরোবে সেটা এই 15-র সঙ্গে আবার যোগ করতে হবে, কারণ 15 তো অলরেডি রয়েছে, আবার 15-র মধ্যে 10% বৃদ্ধি পাচ্ছে, তাহলে 15-র 10% যতটা বাড়বে সেটা কি করতে হবে, এই 15-র সঙ্গে যোগ করে নিতে হবে। ওকে, তাহলে 15 যোগ, দেখো 15 এর মানে গুণ,
10%, তাহলে পার্সেন্টের জন্য 10-এর নিচে 100 চলে আসবে। তাহলে আমরা যদি এই শূন্য আর এই শূন্য কেটে দিই, আর এবার দেখো 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10, আর 15কে যদি আমরা 5 দিয়ে কাটি তাহলে 3 5 15, তাহলে আমরা কত পাচ্ছি দেখো, এই 15 যোগ উপরে 3 আছে আর নিচে 2 আছে। এবার দেখো এই ভগ্নাংশের যোগটা আমাদের করতে হবে, তাহলে এখানে লসাগু দেখো 2 হবে, এই 15-র কোনো হর নেই, তাহলে এই লসাগুটা কী হবে, এই 15-র সঙ্গে গুণ হয়ে এখানে বসে যাবে। তাহলে 15-র সঙ্গে 2 গুণ করলে 15 দুগুণে 30 পাবো, আর দেখো 2কে 2 দিয়ে যদি ভাগ করি তাহলে 1 পাবো, সেই 1টা আবার 3-এর সঙ্গে গুণ হবে, তাহলে 3 একে 3। তাহলে আমরা এখানে কত পাচ্ছি, 30 আর 3 যোগ করলে 33, আর নিচে দেখো 2 আছে, তাহলে এত মিটার, কারণ এটা মিটার একক ছিল। তাহলে হলঘরের দৈর্ঘ্য 10% বৃদ্ধি পেলে নতুন দৈর্ঘ্য হবে কত, 33-এর 2 মিটার। ওকে, এখানে ভাগটা আমরা করব না, এক জায়গায় করে তারপরে আমরা করব, ঠিক আছে। দেখো এবার আমাদের বের করতে হবে প্রস্থ। তাহলে ঘরের প্রস্থ 10% বৃদ্ধি পেলে নতুন প্রস্থ হবে সমান। তাহলে প্রস্থ ছিল কত, বইতে বলা ছিল দেখো 10 মিটার, তাহলে 10 যোগ দেখো 10 মিটার ছিল, আবার 10 এর 10% বাড়বে। ওকে, দেখো তাহলে 10 যোগ, তাহলে 10 এর মানে গুণ 10%, তাহলে 10-এর নিচে কত আসবে, 100 আসবে। তাহলে এই শূন্য কাটলাম, আর এই শূন্য কেটে দিলাম, তাহলে দেখো সব কেটে গেছে, মানে কি 1 আছে। তাহলে 10 যোগ 1, তাহলে 10 আর 1 যোগ করলে 11 মিটার। তাহলে ঘরের দেখো প্রস্থ আগে 10 ছিল, আবার 10-এর মধ্যে দেখো 10% বাড়ছে, তাহলে 10-এর 10% মানে আমরা 1 পাচ্ছি, তাহলে 10 ছিল আর এখানে 10% 1 বেড়েছে, তাহলে 10 আর 1 যোগ করে আমরা 11 মিটার পেলাম। তাহলে ঘরের প্রস্থ 10% বৃদ্ধি পেলে নতুন প্রস্থ হবে 11 মিটার। এরপরে উচ্চতাটাও আমাদের এইভাবে বের করে নিতে হবে। দেখো অতএব ঘরের উচ্চতা 10% বৃদ্ধি পেলে নতুন উচ্চতা হবে, দেখো উচ্চতা কত ছিল আগে, 5 মিটার ছিল, তাহলে 5 যোগ, আবার দেখো এই 5-এর মধ্যে কিন্তু 10% বৃদ্ধি পাচ্ছে, 5 তো অলরেডি ছিল, আবার 5-এর 10% বৃদ্ধি পাচ্ছে, তো 5-এর 10% কত সেটা এখানে বের করতে হবে। তাহলে 5-এর 10% সমান 5 যোগ, আর 5-এর মানে গুণ 10%, তাহলে পার্সেন্টের জন্য 10-এর নিচে 100 চলে আসবে। ওকে, তাহলে আমরা এই শূন্য আর এই শূন্য কাটবো, আর এই 5 দিয়ে যদি আমরা 10কে কাটি তাহলে 2 হবে। ওকে, তাহলে 5 যোগ উপরে সব কেটে গেছে, মানে 1 আছে আর নিচে 2 আছে, তো এটাও আমাদের যোগটা করে নিতে হবে, 2 লসাগু হবে। দেখো তাহলে এর কোনো হর নেই, 5-এর কোনো হর নেই, তাহলে এই 2টা কী হবে, এই 5-এর সঙ্গে গুণ করে নেব, তাহলে 5 দুগুণে 10 যোগ, আবার দেখো এই 2কে এই 2 দিয়ে যদি ভাগ করি তাহলে 1 হবে, সেই 1টা এই উপরে 1-এর সঙ্গে গুণ হবে, তাহলে দুটো 1 গুণ করলে 1 একে 1 হবে, তাহলে সমান 10 আর 1 যোগ করলে 11, আর নিচে দেখো 2 আছে, তাহলে এ তো মিটার। তাহলে দেখো 10% করে বৃদ্ধি করলে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা, আমরা নতুন দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা পেয়ে গেছি। তাহলে 4 দেয়ালের নতুন ক্ষেত্রফলটা আমরা বের করে নেব। দেখো তাহলে অতএব 4 দেয়ালের নতুন ক্ষেত্রফল সমান 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে দেখো 2 দৈর্ঘ্য মানে কত, দেখো নতুন দৈর্ঘ্য আমরা কত পেয়েছি বের করে রেখেছি, দেখো নতুন দৈর্ঘ্য হচ্ছে 33-এর 2, তাহলে এখানে আমি লিখে নেব 33-এর 2 যোগ নতুন প্রস্থটা কত, দেখো প্রস্থটা আমরা বের করে রেখেছি 11 মিটার, নতুন প্রস্থ হচ্ছে 11 মিটার, তাহলে এখানে 11 ইন্টু নতুন উচ্চতা, দেখো ঘরের উচ্চতা যদি 10% বৃদ্ধি পেলে নতুন উচ্চতা কত হবে, 11-র 12, এই 11-র নিচে 2 মিটার,
তাহলে 11-র নিচে 2। ওকে, এটা কি হবে? বর্গ মিটার, বর্গ মি। ওকে, তাহলে দেখো 2 ইন্টু এই যোগটা আমরা রাফে এখানে করে নেব। দেখো তাহলে 33-এ 2 যোগ 11, তাহলে এখানে কী হবে? 2 লসাগু হবে। তো 2কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 1 হয়। সেই একটা 33 সঙ্গে গুণ হলে 33 হবে, যোগ আর 11 তো কোনো হর নেই, তাহলে এই 2টা 11-এর সঙ্গে গুণ হয়ে এখানে বসবে, 11 দুখানে 22। ওকে, তাহলে আমরা কত পাচ্ছি? দেখো 33 আর 22 যোগ করলে আমরা কত পাবো? দেখো 2 আর 3-এ 5, 2 আর 3-এ 5, তাহলে 55/2 পাবো। তাহলে এই যোগটা আমরা করে কত পেলাম? 55/2 পেলাম। তাহলে 55/2 আর ইন্টু এখানে দেখো 11 2 নিচে আছে, এখানে গুণ হয়ে আছে। তো এখানে যদি আমরা একটু কাটাকাটি করে নিই, দেখো এই 2 আর এই 2 কেটে দিলাম, আর এখানে কাটাকাটি করার আর কিছু নেই, ঠিক আছে? তাহলে 55 আর 11 গুণ করতে হবে, তার নিচে 2 থাকবে। তো এখানেও আমরা গুণটা করে নিতে পারি। দেখো 55কে যদি আমরা 11 দিয়ে গুণ করি, তাহলে 5 একে 5, 5 একে 5, আবার দেখো 5 একে 5, 5 একে 5, তাহলে এটা 5, 5 5 10, 0 হাতে 1 আর 5 আর হাতে 1 6, তাহলে 605 হচ্ছে। আর নিচে দেখো 2 আছে, তাহলে এখানে এটা আমরা পেয়ে যাব 605-এর নিচে 2। এখানে জায়গা একটু শর্ট হয়ে গেছে, এটা কিন্তু বর্গ মিটার হবে, বর্গ মিটার। ওকে, তাহলে 4 দেয়ালের নতুন ক্ষেত্রফল আমরা কত পেলাম? 605/2 বর্গ মিটার পেলাম। তো ক্ষেত্রফল, 4 দেয়ালের ক্ষেত্রফল কতটা বৃদ্ধি পেল সেটা আমাদের বের করতে হবে। তো কতটা বৃদ্ধি পেল সেটা বের করতে গেলে আমাদের কি করতে হবে? দেখো প্রথমে দেখো আমরা হল ঘরের একটা ক্ষেত্রফল আমরা বের করে রেখেছি। কত? দেখো দেখো ক্ষেত্রফল, 4 দেয়ালের ক্ষেত্রফল দেখো 250 বর্গ মিটার। এটা আমরা ছিল এটা, ঠিক আছে? 4 দেয়ালের ক্ষেত্রফলটা আমরা 250 বর্গ একক বের করে রেখেছি। আর যখন দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা যখন 10% করে বৃদ্ধি পেল, অর্থাৎ নতুন মানে 4 দেয়ালের যে নতুন ক্ষেত্রফল সেটা আমরা পেলাম কত? দেখো 605/2। তাহলে কতটা বৃদ্ধি পেল? তাহলে এইটা নিশ্চয়ই বেশি। তাহলে এই 605/2 থেকে 250 আমাদের বিয়োগ করতে হবে। তাহলে অতএব ঘরের বা 4 দেয়ালে লিখব, 4 দেয়ালের ক্ষেত্রফল বৃদ্ধি পেল সমান, তাহলে 605/2, তাহলে এইটা থেকে আমরা বিয়োগ করব 250 বর্গ মিটার। কেন? দেখো যখন 10% করে দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা বাড়লো, তখন 4 দেয়ালের ক্ষেত্রফল কত হচ্ছে? 605/2, আর আগে ছিল কত? 250 বর্গ মিটার। তো এখন মানে কি, যখন 10% করে বৃদ্ধি পেলো, তাহলে সেই ক্ষেত্রে কী হবে? 4 দেয়ালের ক্ষেত্রফল বেশি, তাহলে বেশিটা থেকে আমরা কমটা বিয়োগ করব, তবেই না পাবো যে কতটা বাড়লো বা বৃদ্ধি পেয়েছে। দেখো তাহলে এখানে কী হবে? 2 লসাগু হবে, 2কে 2 দিয়ে ভাগ করলে 1 হবে, সেই একটা 605-এর সঙ্গে গুণ হলে সেই 605 হবে। ওকে, মাইনাস। তো এখানে দেখো কোনো হর নেই, তাহলে এই 2টা ডাইরেক্ট এর সঙ্গে গুণ হবে। দেখো 2 0 0, 5 2 10, 0 হাতে 1, 2 2 4 আর 1 5 বর্গমিটার। তাহলে 605 থেকে যদি 500 বাদ দেওয়া যায়, তাহলে কত হবে? 105 হবে। 2 এত বর্গ মিটার। তাহলে 4 দেয়ালের ক্ষেত্রফল বৃদ্ধি পেল কত? 105/2 বর্গ মিটার। তাহলে আমাদের উত্তর চেয়েছে যে 4 দেয়ালের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। তাহলে আমাদের এবার শতকরা কত বৃদ্ধি পাবে সেটাই বের করতে হবে। তাহলে অতএব 4 দেয়ালের ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পায় সমান, দেখো বৃদ্ধি পাচ্ছে কত? 105-এর নিচে 2, এটা বৃদ্ধি পাচ্ছে। কতর মধ্যে বৃদ্ধি পাচ্ছে? তার মানে প্রথম আমাদের যে ক্ষেত্রফলটা ছিল সেটা কত ছিল? দেখো প্রথম ক্ষেত্রফলটা ছিল আমাদের 250, তার মানে 250-এ বৃদ্ধি পেয়ে হচ্ছে কিন্তু 105। 250-এ 105/2 বৃদ্ধি পাচ্ছে। ওকে, তাহলে নিচে 250। যেহেতু আমাদের শতকরা বৃদ্ধি কত, তাহলে তার জন্য কি করব? এখানে 100 গুণ করে রাখবো। দেখো
105-এর নিচে 2, দেখো 250টা এর সঙ্গে কী আছে, ভাগ হয়ে আছে, তো এর নিচে কিছু নেই মানে 1 আছে, ঠিক আছে। তো এটা পাশে নিয়ে গেলে কী হবে, এই 1-এর নিচে 250 হবে, আর ইন্টু 100 ছিল। এবার আমরা কি করব, একটু কাটাকাটি করে নেব। দেখো, তো এই 0 আর এই 0 আমরা কেটে দিলাম। তো এখন যদি আমরা 5 দিয়ে কাটি, দেখো 5 দিয়ে যদি কাটি, 5 দুখানে 10 আর 5 একে 5, আর এটা 5 দিয়ে কাটলে 5 5 25, আর এই 2 দিয়ে যদি আমরা 10কে কাটি তাহলে 5 দুখানে 10, তাহলে এই 5 আর এই 5 কেটে গেল, তাহলে এখানে আছে কি দেখো শুধু 21, তাহলে 21%, আর এটাই হবে অ্যান্সার। ওকে, তাহলে 4 দেয়ালের ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পেল কত, 21%। দেখো তোমরা অঙ্কটা অনেক বড় অঙ্ক, তো তোমরা একটু প্রথম থেকে খুব ভালো করে দেখে নাও, খুব ভালো করে দেখে নাও। ওকে, এরপরে আমরা এই 20 দাগে অঙ্কটা করব। কি আছে দেখো, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় 20% শিক্ষার্থী 100 মিটার দৌড়ে, 15% শিক্ষার্থী 200 মিটার দৌড়ে এবং 10% শিক্ষার্থী লং জাম্প প্রতিযোগিতায় নাম দেয়। 5% শিক্ষার্থী তিনটিতেই নাম দেয়। বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা 780 জন হলে কতজন শিক্ষার্থী ওই প্রতিযোগিতায় কোনোটিতেই নাম দেয়নি, হিসাব করে লিখি। এখানে আবার বলা আছে দেখো, কোনো প্রতিযোগী একসাথে দুটোতে নাম দেয়নি, মানে কোনো প্রতিযোগী যে 100 মিটার দৌড়ে নাম দিয়েছে আবার 200 মিটার দৌড়ে নাম দিয়েছে এরকম কিন্তু হয়নি, মানে দুটোতে একসঙ্গে নাম দেয়নি। ওকে, তো আমাদের উত্তর চেয়েছে কি দেখো, শিক্ষার্থীর সংখ্যা যদি 780 জন হয় তাহলে প্রতিযোগিতার কোনোটিতে নাম দেয়নি কতজন, মানে ওই শিক্ষার্থীর ওই প্রতিযোগিতায় কোনটিতে নাম দেয়নি হিসাব করে লিখি। কতজন শিক্ষার্থী কোনো প্রতিযোগিতাতে নাম দেয়নি সেটাই আমাদের বের করতে হবে। প্রথমে আমি ধরে নেব, দেখো যে ধরি মোট শিক্ষার্থী সমান 100%, আমি প্রথমে ধরে নিলাম। এবার দেখো অঙ্কে বলা ছিল যে 5% শিক্ষার্থী তিনটিতেই নাম দেয়, তাহলে আমি লিখে নেব দেখো যে 3টি প্রতিযোগিতায় নাম দিয়েছে, 3টি প্রতিযোগিতায় নাম দিয়েছে সমান 5%, তাহলে 3টে প্রতিযোগিতায় নাম দিয়েছে 5%। এবারে দেখো অঙ্কে বলা ছিল যে প্রতিযোগিতায় 20% শিক্ষার্থী 100 মিটার দৌড়ে নাম দিয়েছে। তো যদি আমরা বের করি যে শুধু 100 মিটার দৌড়ে নাম দিয়েছে কত, দেখো তিনটিতেই যদি 5% নাম দেয় আর 20% নাম দিয়েছে দেখো 100 মিটার দৌড়েতে, তাহলে শুধু 100 মিটার দৌড়ে নাম দিয়েছে কত, এই 20% থেকে 5% বিয়োগ করলে যেটা হবে সেটাই। ওকে, তাহলে দেখো আমি লিখে নেব যে শুধু 100 মিটার দৌড়ে নাম দিয়েছে, দেখো 20% 100 মিটার দৌড়ে নাম দিয়েছে 20%, কিন্তু 5% নাম দিয়েছে 3টে প্রতিযোগিতায়, তাহলে শুধু দৌড় প্রতিযোগিতায় নাম দিয়েছে কতজন, এই 20 থেকে এই 5 বিয়োগ করতে হবে পার্সেন্ট, সমান 20 থেকে 5 বাদ দিলে কত, 15%। এরপরে আমি বের করে নেব, দেখো অঙ্কে আবার বলা আছে দেখো যে 15% শিক্ষার্থী 200 মিটার দৌড়ে নাম দিয়েছে। তো 15% শিক্ষার্থী যদি 200 মিটার দৌড়ে নাম দেয় তাহলে শুধু 200 মিটার দৌড়ে নাম দিয়েছে কত, এই 15 থেকে এই 5% বিয়োগ করতে হবে, কারণ 5% শিক্ষার্থী তো তিনটেতেই নাম দিয়েছে, তাহলে শুধু 200 মিটার দৌড়ে নাম দিয়েছে কত, সেটা বের করতে গেলে আমাদের কি করতে হবে, এই 15% থেকে এই 5% বিয়োগ করতে হবে। দেখো তাহলে আবার লিখে নেব, দেখো যে অতএব শুধু 200 মিটার দৌড়ে নাম দিয়েছে সমান, তাহলে 15% ছিল, তাহলে 15 থেকে এই 5 বিয়োগ করতে হবে পার্সেন্ট, সমান 15 থেকে 5 বিয়োগ করলে কত, 10% হবে। ওকে, এরপর আমি বের করে নেব, দেখো যে অঙ্কে বলা ছিল দেখো যে
এবং 10% শিক্ষার্থী লং জাম্প প্রতিযোগিতায় নাম দিয়েছে। তাহলে শুধু লং জাম্প প্রতিযোগিতায় নাম দিয়েছে কত, সেটা বের করতে গেলে এই 10% থেকে 5% বিয়োগ করতে হবে। তাহলে অতএব শুধু লং জাম্পে নাম দিয়েছে, লং জাম্পে কত ছিল 10%, তাহলে 10 থেকে আমাদের 5 বিয়োগ করতে হবে। তাহলে 10 থেকে 5 বিয়োগ করলে 5%। ওকে, দেখো তাহলে আমরা কি পেলাম, 3টে প্রতিযোগিতায় নাম দিয়েছে 5%, শুধু 100 মিটার দৌড়ে নাম দিয়েছে 15%, শুধু 200 মিটার দৌড়ে নাম দিয়েছে 10%, আর শুধু লং জাম্পে নাম দিয়েছে 5%। তাহলে কোনো না কোনো প্রতিযোগিতায় নাম দিয়েছে মোট কত, সেটাই আমাদের বের করতে হবে। তাহলে কোনো না কোনো প্রতিযোগিতায় নাম দিয়েছে এমন শিক্ষার্থীর সংখ্যা বের করতে গেলে আমাদের কি করতে হবে, দেখো তাহলে অতএব কোনো না কোনো প্রতিযোগিতায় নাম দিয়েছে এমন শিক্ষার্থী সমান, দেখো 3টে প্রতিযোগিতায় নাম দিয়েছিল, 3টে প্রতিযোগিতায় নাম দিয়েছে 5%, তাহলে 5 যোগ, আর শুধু 100 মিটার দৌড়ে নাম দিয়েছে দেখো 15%, তাহলে 15 যোগ, আর শুধু 200 মিটার দৌড়ে নাম দিয়েছে 10%, তাহলে 10 যোগ, আর দেখো শুধু লং জাম্পে নাম দিয়েছে 5%। তাহলে এগুলো যোগ করলে কোনো না কোনো প্রতিযোগিতায় নাম দিয়েছে এমন শিক্ষার্থীর সংখ্যাটা পেয়ে যাব। ওকে, তাহলে এই চারটে কিন্তু আমাদের যোগ করতে হবে। তাহলে কত হবে দেখো, 5 আর 15 20, 20 আর 10 30, আর এই 5 35, তাহলে 35%। কারণ অঙ্কটা হচ্ছে কিন্তু পার্সেন্ট নিয়ে, কারণ আমি কিন্তু মোট শিক্ষার্থী 100% ধরে নিয়েছি। ওকে, কিন্তু দেখো আমরা এখানে বের করে নেব যে কোনো প্রতিযোগিতায় নাম দেয়নি এমন শিক্ষার্থীর সংখ্যাটা বের করতে হবে। ওকে, কারণ ওটাই আমাদের উত্তর চেয়েছে। অতএব কোনো প্রতিযোগিতায় নাম দেয়নি এমন শিক্ষার্থী সমান সমান, দেখো আমি মোট ধরে নিয়েছিলাম কত, 100% ধরে নিয়েছিলাম। তাহলে সেই 100 থেকে কতজন নাম দিয়েছে সেটা বিয়োগ করব। তাহলে 35% মন, দেখো প্রতিযোগিতায় নাম দিয়েছে মোট কত 35%, তাহলে 100 থেকে 35%টা বিয়োগ করব সমান, তাহলে 100 থেকে যদি 35% আমরা বাদ দিয়ে দিই তাহলে পড়ে থাকবে কত, তাহলে 100 থেকে বিয়োগ করলে 65%। তাহলে কোনো প্রতিযোগিতায় নাম দেয়নি এমন শিক্ষার্থী হচ্ছে 65%। এবার দেখো বইতে বলা ছিল যে বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা 780 জন হলে কতজন শিক্ষার্থী ওই প্রতিযোগিতার কোনোটিতেই নাম দেয়নি। তো কোনোটিতেই নাম দেয়নি কতজন শিক্ষার্থী, সেইটাই কিন্তু আমাদের উত্তর চেয়েছে। ওকে, তাহলে আমরা লিখে নেব যে মোট শিক্ষার্থী সমান কত বলেছে বইতে, 780 জন। তাহলে অতএব প্রতিযোগিতায় কোনোটিতে নাম দেয়নি, প্রতিযোগিতায় কোনোটিতেই নাম দেয়নি এমন শিক্ষার্থীর সংখ্যা সমান, তাহলে মোট শিক্ষার্থী কত ছিল 780। তাহলে 780 জন শিক্ষার্থীর মধ্যে তাহলে প্রতিযোগিতায় নাম দেয়নি কত পার্সেন্ট, 65% আমরা বের করে রেখেছি। তাহলে আমাদের উত্তরটা বের করতে হবে এই 780 জনের 65% কত। ওকে, তাহলে 780 জনের 65%, তাহলে কত হবে দেখো, 780 × 65,
তাহলে 65, আর এই যে পার্সেন্ট আছে, পার্সেন্টের জন্য কী হবে, নিচে 100 চলে আসবে। ওকে, তাহলে দেখো আমরা এই 0 আর এই 0 কেটে দিলাম। এখন যদি আমরা 5 দিয়ে কাটি, তাহলে এটা 5 দুগুণে 10, আর 5 13 65, আর এই 2 দিয়ে যদি 78কে কাটি তাহলে কত হবে দেখো, 3 দুগুণে 6। ওকে, তাহলে 1 আর 8 থাকবে, তাহলে 9 দুগুণে 18 সমান, তাহলে আমাদের এই গুণ আছে, গুণটা করে নিতে হবে। 39-এর সঙ্গে 13 গুণ করব, 3 9 27, 27-এর 7 হাতে 2, 3 3-কে 9 আর 2-এ 11, 9-একে 9 আর 3-একে 3। তাহলে দেখো এখানে 7, 9-এর 1-এ 10-এর 0 হাতে 1, আর 3 আর 1-এ 4 আর হাতে 1 5, তাহলে 507 জন, তাহলে 507 জন, আর এটাই হবে অ্যান্সার। ওকে, তাহলে প্রতিযোগিতায় কোনোটিতেই নাম দেয়নি এমন শিক্ষার্থীর সংখ্যা কত পেলাম, 507 জন। দেখো অঙ্কটা তোমরা খুব ভালো করে প্রথম থেকে একবার দেখে নাও। ওকে, দেখো দেখে নিয়েছো ভালো করে। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি লাইক, শেয়ার ও কমেন্ট করো। দেখো এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, কেননা আমি যখন নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান পাওয়ার জন্য। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।